প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ২ নম্বর স্কুল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটাই সমাধান করব। চলো শুরু করি। প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ১ নম্বরে রবিনসন ক্রুশো মেট উইথ দ্য শিপরেক ইন দ্য মিডস্ট অফ এ। রবিনসন ক্রুশো জাহাজডুবির মুখে পড়েছিলেন মাঝপথে একটি। উত্তর হবে সি টেরিবল স্টর্ম, ভয়াবহ ঝড়ের মধ্যে। ক্রুশো সিমড অলমোস্ট, উত্তর হবে বি এরটা ডেড। ক্রুশোকে প্রায় মনে হচ্ছিল যে মৃতপ্রায়। ৩ নম্বর ক্রুশো ফিয়ার দ্যাট হি উড বি ইটেন আপ বাই ওয়াইল্ড। এরটা উত্তর হবে অ্যানিম্যাল, যে ক্রুশো ভয় পেয়েছিলেন যে তাকে বন্য পশুরা খেয়ে ফেলবে। ৪ নম্বরে অ্যাকর্ডিং টু ক্রুশো ইট ওয়াজ দ্য আইল্যান্ড অফ। এ সঠিক উত্তর ডিসফেয়ার, মানে হতাশার। ক্রুশোর মতে এটি ছিল হতাশার দ্বীপ। ৫ নম্বরে দ্য আইল্যান্ড ওয়াজ, দ্বীপটি ছিল উইদাউট এনি পিপল, জনমানবহীন। এরপর বি এ রয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু অর ফলস। আমাদের সত্য মিথ্যা করতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। ১ নম্বরে রবিনসন স্লেপ্ট পিসফুলি অ্যাট নাইট ইন দ্য আইল্যান্ড, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হোয়েন নাইট কেম আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। যখন রাত্রি এলো তখন বন্য প্রাণীদের ভয়ে আমি একটি গাছে ঘুমিয়েছিলাম। ২ নম্বরে ক্রুসো ওয়াজ নট শিওর if he had to spend the remaining part of his life in the island. ক্রুশো নিশ্চিত ছিলেন না যে তার জীবনের বাকি অংশ তাকে এই দ্বীপে কাটাতে হবে। এটাও হবে মিথ্যা, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড। মানে আমি নিশ্চিত ছিলাম যে এই জনমানবহীন বন্য দ্বীপে আমাকে আমার জীবনের বাকি সময় একাই কাটাতে হবে। এরপর সি এ রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরোক্ত প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। ১ নম্বরে উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য নাইট ক্রুসো স্লেট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স। বন্য প্রাণীদের ভয়ে একটি গাছে ঘুমিয়েছিলেন রবিনসন ক্রুসো। ২ নম্বরে রবিনসন ওয়াজ অ্যাবেল টু কালেক্ট ফ্রম দ্য রেক। রবিনসন সক্ষম হয়েছিলেন সেই বিধ্বস্ত জাহাজ থেকে সংগ্রহ করতে সাম উড, ক্যাবেল, স্ট্রিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান, এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস, সাম ইঙ্ক অ্যান্ড পেপার অ্যান্ড সাম মানি। কিছু কাঠ, দড়ি, ছুরি, পেরেক, বন্দুক, একটি ঝুলানো বিছানা ও কিছু ক্যানভাস, কিছু কালি ও কাগজ এবং কিছু টাকা পেয়েছিলেন। ৩ নম্বরে ক্রুসো ইউজড দ্য হ্যামক টু। ক্রুসো ঝুলন্ত বিছানাটি ব্যবহার করেছিলেন। উত্তর হবে মেক এ টেন্ট অ্যালোন উইথ সাম ক্যানভাস, মানে কিছু ক্যানভাসের সাথে একটি তাঁবু বা আশ্রয় তৈরি করতে। এরপর ২ নম্বরে একটি কবিতা রয়েছে দ্য নর্থ শিপ। এটির প্রশ্ন উত্তরগুলি দেখো। ১ নম্বরে দ্য উইন্ড ফর দ্য ফার্স্ট শিপ ওয়াজ। প্রথম জাহাজের ক্ষেত্রে বাতাসটি ছিল পজেসড, মানে আচ্ছন্ন বা বশীভূত। ২ নম্বরে ফর দ্য ফার্স্ট শিপ দ্য সি ওয়াজ। প্রথম জাহাজের ক্ষেত্রে সমুদ্রটি ছিল রানিং, মানে গতিশীল বা প্রবাহমান। ৩ নম্বরে দ্য সেকেন্ড শিপ টার্নড টুয়ার্ডস দ্য ইস্ট। দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে ঘুরেছিল। ৪ নম্বরে ইন দ্য সেকেন্ড স্টাঞ্জা দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু এ। সঠিক উত্তর হবে বি ওয়াইল্ড অ্যানিম্যাল। দ্বিতীয় স্তবকে বাতাসকে তুলনা করা হয়েছে একটি বন্য প্রাণীর সাথে। দিয়ে তাকে উত্তর দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়ার ডিড দ্য উইন্ড ক্যারি দ্য ফার্স্ট শিপ। বাতাস প্রথম জাহাজটিকে কোথায় নিয়ে গিয়েছিল। উত্তর হবে দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ রিচ কান্ট্রি। বাতাস প্রথম জাহাজটিকে একটি সমৃদ্ধশালী দেশে নিয়ে গিয়েছিল। ২ নম্বর হাউ ওয়াজ দ্য সেকেন্ড শিপ ক্যাপচার্ড। দ্বিতীয় জাহাজটিকে কিভাবে বন্দি করা হয়েছিল। উত্তর হবে দ্য সেকেন্ড শিপ ওয়াজ ক্যাপচার্ড বাই দ্য উইন্ড। দ্বিতীয় জাহাজটি বাতাসের দ্বারা বন্দি হয়েছিল। হুইচ হান্টেড ইট লাইক এ বিস্ট অ্যান্ড অ্যাঙ্কার্ড ইট ইন ক্যাপটিভিটি। যা এটিকে একটি পশুর মতো তাড়া করেছিল এবং বন্দি দশায় নোঙর ফেলতে বাধ্য করেছিল। ৩-এর দাগে আনসিন রয়েছে, দেখো প্যাসেজটি। জেনারেশন জেড অর জেন জেড রিফার্স টু দ্য পিপল বর্ন বিটুইন 1956 অ্যান্ড 2010। জেনারেশন জেড বা জেন জেড বলতে 1996 থেকে 2010 সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষদের বোঝায়। দে আর দ্য সেকেন্ড ইংগেস্ট জেনারেশন, তারা দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রজন্ম। বিটুইন মিলেনিয়ালস অ্যান্ড জেনারেশন আলফা, মিলেনিয়ালস এবং জেনারেশন আলফার মাঝের প্রজন্ম। জেন জেডস আইডেন্টিটি হ্যাজ বিন সেভড বাই দ্য ডিজিটাল এজ। জেন জেডের পরিচয় গড়ে উঠেছে ডিজিটাল যুগ। ক্লাইমেট অ্যাংজাইটি, জলবায়ু উদ্বেগ, এ শিফটিং ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপ, পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি, অ্যান্ড কোভিড-19 এবং কোভিড-19 এর মাধ্যমে।
দে আর নোন অ্যাজ ডিজিটাল নেটিভস। তাদের ডিজিটাল নেটিভ বা ডিজিটাল যুগের সন্তান বলা হয়। দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ উইথ দ্য ইন্টারনেট, যারা ইন্টারনেটের সাথে বেড়ে ওঠা প্রথম প্রজন্ম। জেন জেড ইজ কারেন্টলি দ্য সেকেন্ড ইংগেস্ট জেনারেশন। জেন জেড বর্তমানে দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রজন্ম। উইথ মিলেনিয়ালস কামিং বিফোর দেম অ্যান্ড জেনারেশন আলফা আফটার, যাদের আগে রয়েছে মিলেনিয়ালস এবং পরে রয়েছে জেনারেশন আলফা। লাইক এভরি জেনারেশন, প্রতিটি প্রজন্মের মতো জেন জেডস বিহেভিয়ার্স ইজ শেপড বাই হাউ দে গ্রো আপ। জেন জেড কীভাবে বড় হয়েছে তার দ্বারাই তাদের আচরণ গঠিত হয়। ইয়াং পিপল টুডে হ্যাভ কাম অল ইজ ইন দ্য শ্যাডো অফ ক্লাইমেট ডুম। আজকের যুব সমাজ ধ্বংসের আশঙ্কার ছায়ায় বড় হয়ে উঠেছে। প্যান্ডেমিক লকডাউনস, মহামারীকালীন লকডাউন অ্যান্ড ফিয়ার্স অফ ইকোনমিক কলাপস, এবং অর্থনৈতিক ধসের ভয়ের মধ্যে। অ্যাজ দ্য ফার্স্ট রিয়েল ডিজিটাল নেটিভস, প্রথম প্রকৃত ডিজিটাল নেটিভ হিসেবে। জেন জেডার স্পিকিং জেনারেলি অ্যান্ড এক্সট্রিমলি অনলাইন। জেন জেডের মানুষেরা সাধারণত বলতে গেলে ভীষণভাবে অনলাইনমুখী। জেন জেডার্স আর নোন ফর ওয়ার্কিং, শপিং, ডেটিং অ্যান্ড মেকিং ফ্রেন্ডস অনলাইন। জেন জেডের মানুষেরা অনলাইনে কাজ করা, কেনাকাটা করা, ডেটিং করা এবং বন্ধু তৈরি করার জন্য পরিচিত। ইন এশিয়া, জেন জেডার স্পেন্ড 6 or more hour পার অন ডে দেয়ার ফোনস। এশিয়ার জেন জেডের মানুষেরা প্রতিদিন তাদের ফোন নিয়ে প্রায় 6 ঘন্টার কিংবা তার থেকেও বেশি সময় ব্যয় করে। ডিজিটাল নেটিভস অফেন টার্ন টু দ্য ইন্টারনেট হোয়েন লুকিং ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন। ডিজিটাল নেটিভরা যে কোনো ধরনের তথ্য খোঁজার সময় প্রায় ইন্টারনেটে শরণাপন্ন হয়, ইনক্লুডিং নিউজ অ্যান্ড রিভিউজ প্রায়র টু মেকিং এ পারচেস, যার মধ্যে কোনো কিছু কেনার আগে খবর এবং রিভিউ দেখা অন্তর্ভুক্ত। দে ফ্লিট বিটুইন সাইটস, অ্যাপস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ফিডস। তারা সাইট, অ্যাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিডগুলোর মধ্যে ছোড়াছুড়ি করে। ইচ ওয়ান ফর্মিং এ ডিফারেন্ট পার্ট অফ দেয়ার অনলাইন ইকোসিস্টেম, যারা প্রতিটি তাদের অনলাইনের বাস্তুতন্ত্রের ভিন্ন একটি অংশ তৈরি করে। জেন জেড ইজ অলসো জেনারেলি নোন ফর ইটস আইডিয়ালিজম। জেন জেড তাদের আদর্শবাদের জন্যও সাধারণত পরিচিত। দে আর পার্ট অফ এ নিউ ওয়েভ অফ ইনক্লুসিভ কনজিউমার্স অ্যান্ড সোশ্যালি প্রোগ্রেসিভ ডিমার্স। তারা অন্তর্ভুক্তিমূলক ভোক্তা এবং সামাজিক ভাব প্রগতিশীল স্বপ্নদর্শীদের একটি নতুন তরঙ্গের অংশ। এবার কোশ্চেনের উত্তরগুলি দেখো। এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য ওল্ডেস্ট জেন জেডার্স আর নাও অফ অ্যাবাউট, উত্তর হবে বি এটা 29। বয়স্ক জেন জেডের বয়স এখন প্রায় 29 বছর। জেন জেডার্স টু রিমেইন অনলাইন, উত্তর হবে এটা লাইক, অর্থাৎ জেন জেডের মানুষেরা অনলাইনে থাকতে পছন্দ করে। জেন জেডস আইডেন্টিটি হ্যাজ নট বিন সেভড বাই দ্য, উত্তর হবে বি এটা মিলেনিয়ালস। জেন জেডের পরিচয় যার দ্বারা গঠিত হয়নি তা হচ্ছে মিলেনিয়ালস। 4 নম্বর, পিপিল বর্ন আফটার 2010 আর নোন অ্যাজ, 2010 সালের পরে জন্মগ্রহণকারী মানুষরা পরিচিত হচ্ছে ডি, উত্তরটা সঠিক হবে জেন আলফা। এরপর বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। 1 নম্বরে, জেন জেড আর দ্য ইয়ংগেস্ট জেনারেশন। জেন জেড হলো সর্বকনিষ্ঠ প্রজন্ম, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে জেন জেড ইজ কারেন্টলি দ্য সেকেন্ড ইয়ংগেস্ট জেনারেশন উইথ মিলেনিয়ালস কামিং বিফোর দেম অ্যান্ড জেনারেশন আলফা আফটার। 2 নম্বর, পিপল বর্ন বিটুইন 1969 অ্যান্ড 2010 আর জেন জেডাস। 1996 থেকে 2010 সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষরাই হলো জেন জেড, এটা হবে সত্য, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে জেনারেশন জেড অর জেন জেড রিফার্স টু দ্য পিপল বর্ন বিটুইন 1969 অ্যান্ড 2010। এরপর 3 নম্বরে, জেন জেডার্স ডু নট হ্যাভ এনি আইডিয়ালিজম, অর্থাৎ জেন জেডের কোনো আদর্শবাদ নেই, এটা হবে মিথ্যা, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে জেন জেড ইজ অলসো জেনারেলি নোন ফর ইটস আইডিয়ালিজম। জেন জেড তাদের আদর্শবাদের জন্য সাধারণত পরিচিত। 4 নম্বর, জেন জেডার্স ডু নট নো অ্যাবাউট দ্য প্যান্ডেমিক লকডাউনস। জেন জেড এর মানুষেরা মহামারীকালীন লকডাউন সম্পর্কে জানে না, এটা হবে ফলস, মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইয়ং পিপল টুডে হ্যাভ কাম অফ এজ ইন দ্য শ্যাডো অফ ক্লাইমেট ডুম, প্যান্ডেমিক লকডাউনস অ্যান্ড ফিয়ার্স অফ ইকোনমিক কলাপস। আজকের যুব সমাজ মহামারীকালীন লকডাউন ও আরও ভয়ের মধ্যে বড় হয়েছে। এরপর সি এর দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াই আর দ্য জেন জেডার্স নোন অ্যাজ দ্য ডিজিটাল নেটিভস? কেন জেন জেডদের মানুষদের ডিজিটাল নেটিভ বলা হয়? উত্তর হবে জেন জেডার্স আর নোন অ্যাজ ডিজিটাল নেটিভস বিকজ দে আর দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ উইথ দ্য ইন্টারনেট।
অর্থাৎ জেন জেডের মানুষরা ডিজিটাল নেটিভ নামে পরিচিত কারণ তারা ইন্টারনেটের সাথে বেড়ে ওঠা প্রথম প্রজন্ম। হোয়াট আর দ্য জেন জেডার্স নোন ফর? জেন জেডের মানুষরা কি জন্য পরিচিত? জেন জেডার্স আর নোন ফর ওয়ার্কিং, শপিং, ডেটিং অ্যান্ড মেকিং ফ্রেন্ডস অনলাইন। জেন জেডের মানুষরা অনলাইনে কাজ করা, কেনাকাটা করা, ডেটিং করা এবং বন্ধু তৈরি করার জন্য পরিচিত। হোয়াট ডু দ্য জেন জেডার্স স্প্লিট বিটুইন? জেন জেড এর মানুষেরা কোনগুলোর মধ্যে ছোটাছুটি করে? দ্য জেন জেডার্স ফ্লিট বিটুইন সাইটস, অ্যাপস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ফিডস। জেন জেডের মানুষরা সাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ফিডের মধ্যে ছোটাছুটি করেন। এরপর ডি এর দাগে ঠিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ, মানে উপরোক্ত প্যাসেজটির জন্য সবচেয়ে উপযুক্ত শিরোনামটিতে টিকচিহ্ন দাও। প্রথমে রয়েছে জেন জেড দ্য ইয়ংগেস্ট জেনারেশন। জেন জেড হচ্ছে সর্বকনিষ্ঠ প্রজন্ম। জেন জেড অল অ্যাবাউট দ্য জেনারেশন অ্যান্ড দেয়ার গ্রোথ। জেন জেড এই প্রজন্ম এবং তাদের বেড়ে ওঠার সম্পর্কে সবকিছু। আর 3 নম্বরে জেন জেড দেয়ার রোল ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। জেন জেড কোভিড-19 মহামারীর সময়ে তাদের ভূমিকা। এখানে সঠিক উত্তর হবে 2 জেন জেড অল অ্যাবাউট দ্য জেনারেশন অ্যান্ড দেয়ার গ্রোথ। 4 দাগে fill in the blank with appropriate article and preposition. An English newspaper published by a reputed business house has started their e-edition. It is going to be popular among the young generation. প্রথম শূন্যস্থানে অ্যান বসেছে। ইংলিশ শব্দটিতে ই হচ্ছে একটি ভাবেল, তাই এখানে অ্যান বসিয়েছে। দ্বিতীয় শূন্যস্থানে বাই বসেছে। কোনো বিজনেস হাউসের দ্বারা বা মাধ্যমে পত্রিকা বা প্রকাশিত হওয়া বোঝাতে, প্যাসিভ বা এইরকম কোনো অর্থ বোঝাতে বাই প্রিপোজিশন বসে। তৃতীয় শূন্যস্থানে টু বসেছে। গোয়িং টু একটি প্রচলিত গঠন, যা ভবিষ্যতে কোনো কিছু হতে চলেছে তা বোঝাতে ব্যবহৃত হয়, তাই এখানে টু বসেছে। আর চতুর্থ শূন্যস্থানে অ্যামং বসেছে। অ্যামং মানে হচ্ছে 2-এর বেশি মানুষের মধ্যে, যেমন ইয়ং জেনারেশন বা তরুণ প্রজন্ম বোঝালে অ্যামং বসেছে এখানে, এবং 2-এর মধ্যে বোঝালে বিটুইন বসে। এখানে তরুণ প্রজন্ম অনেকের সমষ্টিত হয়, এখানে অ্যামং বসেছে। এবার 5-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে দিয়েছে দ্য স্মাগলার্স ওয়্যার কট রেড হ্যান্ডেড, এটা চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। সামওয়ান কট দ্য স্মাগলার রেড হ্যান্ডেড, বা এটাও লিখতে পারো পুলিশ কট দ্য স্মাগলার রেড হ্যান্ডেড। এখানে দেখো সামওয়ান আনা হয়েছে। বাক্যটি ছিল প্যাসিভ ফর্মে, দ্য স্মাগলার ওয়্যার কট রেড হ্যান্ডেড। এই বাক্যে কাজটি করেছে, অর্থাৎ কারা ধরেছে তার কোনো উল্লেখ নেই এখানে যে কারা এটা ধরেছে। আর এখানে কোনো বায়যুক্ত কর্তাও দেয়া নেই, তাই যখন আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েসে উল্টাতে যাব তখন সাবজেক্ট কোথায় পাবো? এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটি অনির্দিষ্ট কর্তা অর্থাৎ সাবজেক্ট ধরে নিতে হয়। কেউ একজন ধরেছে বোঝাতে আমরা সামওয়ান ব্যবহার করি, কিংবা এখানে আমরা পুলিশও ব্যবহার করতে পারি। এবার 2 নম্বরে দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস রিভার অ্যামাজন ইজ 6,992 কিমি লং। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্ট দ্যাট রিভার অ্যামাজন ইজ 6,992 কিমি লং। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে সেড টু থাকলেও রিপোর্টেড স্পিচের ভেতরে কথাটি একটি চিরন্তন সত্য বা ভৌগোলিক তথ্য, যে রিভার অ্যামাজন ইজ 6,992 কিলোমিটার লং। তাই এটাকে ইনডাইরেক্ট করার সময় ভেতরের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু ইনভার্টেড কমা তুলে দিয়ে মাঝখানে দ্যাট বসবে। 3 নম্বরে রয়েছে জিয়াগঞ্জ ইজ ইন মুর্শিদাবাদ, সিঙ্গার অরিজিৎ সিং ওয়াজ বর্ন দেয়ার। এটা হচ্ছে জয়েন দ্য সেন্টেন্স ইউজিং এ রিলেটিভ ক্লজ। এর উত্তর হবে জিয়াগঞ্জ হোয়ার সিঙ্গার অরিজিৎ সিং ওয়াজ বর্ন ইজ ইন মুর্শিদাবাদ। বা এটাও লিখতে পারো সিঙ্গার অরিজিৎ সিং ওয়াজ বর্ন ইন জিয়াগঞ্জ হুইচ ইজ ইন মুর্শিদাবাদ। এখানে দুটি বাক্যকে রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করতে হলে স্থান বোঝাতে এখানে আমরা হোয়ার ব্যবহার করব। জিয়াগঞ্জ জায়গার নামের ঠিক পরে হোয়ার বসিয়ে পরের অংশটি যুক্ত করে মূল বাক্যকে বাকি অংশে এখানে লিখতে হবে। 4 নম্বরে অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। এখানে উত্তর হবে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, কারণ এখানে বাক্যে অনলি বা অ্যালোন থাকলে এবং তাকে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ করতে বললে অনলির পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট বসাতে হয়। এর ফলে অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বাক্যটি নেতিবাচকই হয়ে যায়। এরপর 6 দাগে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। 1 দাগে রয়েছে সলভড, সলভড এর উত্তর হবে ওয়ার্ক আউট। তারপর 2 নম্বরে রয়েছে ডিপার্ট, ডিপার্ট মানে হচ্ছে কোথাও থেকেও যাত্রা শুরু করা বা রওনা দেওয়া, এর উত্তর হবে সেট অফ। তারপর আছে 3 নম্বরে ইরাপ্টেড, ইরাপ্টেডের উত্তর হবে ব্রেক আউট, মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব ঘটা। এরপর 7 নম্বরে আনসিনের প্যাসেজ থেকে নিয়ে এসে এখানে শব্দ বসাতে হবে একই সমার্থক শব্দ।
মুভ সুইফটলি মানে হচ্ছে দ্রুত গতিতে ছোটাছুটি করা বা চলাচল করা। এখানে উত্তর হবে ফ্লিট। ফ্লিট মানে হচ্ছে দ্রুত যাতায়াত করা বা ছোটাছুটি করা। 2 নম্বরে আছে পিপল বর্ন অ্যান্ড লিভিং অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম। একই সময়ে জন্ম নেওয়া ও বসবাসকারী মানুষ বা প্রজন্ম। সঠিক উত্তর হবে জেনারেশন। তারপর 3 নম্বরে রয়েছে স্পেসিফিকেশন মানে হচ্ছে নির্দিষ্ট বিবরণ বা বৈশিষ্ট্য। এর উত্তর হবে আইডেন্টিটি মানেও পরিচয় বা বৈশিষ্ট্য। 4 নম্বরে ডাউনফল অর্থাৎ পতন, ধ্বংস বা ধস। এর উত্তর হবে কোলাপস মানে হচ্ছে ধস বা পতন। রাইটিং স্কিলটা আমি পরের দিন দিয়ে দেবো, তার লিঙ্কও আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও।